ছত্তিশগড়ের বস্তর অঞ্চলে অপারেশন ব্ল্যাক ফরেস্ট অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। প্রায় 50 ঘন্টা ধরে চলা এই সশস্ত্র যুদ্ধে নিহত হয় ভারতের অন্যতম শীর্ষ মাওবাদী নেতা বাসব রাজু সহ আরও 27 জন মাওবাদী। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, ভারতের মাওবাদী আন্দোলনের এটা কি কোনো নতুন মোড়, নাকি দীর্ঘ এই লড়াইয়ের আরও একটি নতুন পর্ব? আজকের এই ভিডিওতে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব এই ঘটনার গুরুত্ব কী, ভারতের মাওবাদী আন্দোলনের অতীত থেকে বর্তমান এবং রাষ্ট্র ও মাওবাদীদের যে দ্বন্দ্ব তার প্রেক্ষাপট কী। ভারতে মাওবাদী আন্দোলনের সূচনা হয় 1967 সালের মে মাসে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি গ্রামে। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল চারু মজুমদার, কানু সান্যাল ও জঙ্গল সাঁওতালের মতন কমিউনিস্ট নেতারা। এই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল জমির বৈষম্য দূর করে চাষিদের অধিকার সুনিশ্চিত করা। ওখানকার স্থানীয় কৃষক ও আদিবাসীরা মহাজন ও জমিদারদের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নেয় এবং নিজেরা জন আদালত গঠন করে ওদের কঠোর শাস্তি দেয় এবং নিজেদের অধিকার সুনিশ্চিত করে। নকশালবাড়ি আন্দোলন এতটাই তীব্র হয়ে উঠেছিল যে তৎকালীন রাষ্ট্রের কাছেও এটি বিপদ হিসাবে চিহ্নিত হয়েছিল। তাই রাষ্ট্রও খুব অল্প সময়ের মধ্যেই এই আন্দোলনকে দমন করে। তবে ততদিনের আদর্শিক প্রভাব ভারতের অন্যান্য রাজ্যের মধ্যেও ছড়িয়ে পড়ে, যেমন বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ। পরবর্তীতে এই আন্দোলনই ভারতের মাওবাদী আন্দোলনের মূল ভিত্তি হয়ে দাঁড়ায়। মাওবাদী আন্দোলনের মূল ভাবনাই ছিল গরিব কৃষক, দলিত ও আদিবাসীদের উপর এই সমাজের বড় বড় কর্পোরেট ব্যবসায়ী, সুদখোর ও জমিদাররা যে শোষণ চালায় তা দমন করা এবং এই শোষিতদের ক্ষমতায় আনা। মাও সেতুংয়ের চিন্তাধারা ও বিপ্লবের কৌশল থেকেই ভারতের মাওবাদীর জন্ম। মাও বিশ্বাস করতেন শুধু শহরের শ্রমিকরাই নয়, গ্রামের কৃষকরাই সমাজ বদলের আসল শক্তি, অর্থাৎ গ্রাম দিয়ে শহর ঘেরো। চীনে 1949 সালে তার নেতৃত্বেই প্রথম কমিউনিস্ট সরকার গঠন হয়, দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। তবে ভারতের মাওবাদ চীনের থেকে আলাদা। বর্তমানে ভারতের মাওবাদী আন্দোলনের মূল কাণ্ডারি গ্রামের আদিবাসী জনজাতি। তারা গভীর জঙ্গল ও পাহাড়ি এলাকায় লুকিয়ে থেকে গেরিলা কায়দায় নিজেদের যুদ্ধ চালিয়ে যায়। এই পাহাড় ও জঙ্গলই মাওবাদীদের শক্ত ঘাঁটি। মাওবাদীরা মনে করেন গেরিলা যুদ্ধের মাধ্যমেই ধীরে ধীরে বড় লোকদের ক্ষমতায় থাকা এই রাষ্ট্র ব্যবস্থাকে বদলে ফেলা সম্ভব এবং এর দ্বারাই একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে। 2004 সালে দক্ষিণ ভারতের পিপলস ওয়ার গ্রুপ ও মধ্য ভারতের মাওবাদী কমিউনিস্ট সেন্টার এক হয়ে গঠন করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মাওবাদী। এটি বর্তমানে ভারতের সবথেকে বড় এবং শক্তিশালী মাওবাদী সংগঠন। ভারত সরকার মাওবাদী আন্দোলনকে এক ধরনের রাষ্ট্রবিরোধী বা সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে দেখে, কারণ মাওবাদীরা শান্তিপূর্ণ আন্দোলনের পরিবর্তে হাতে অস্ত্র তুলে নেয়। এমনকি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মাওবাদীদের ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি বলেও চিহ্নিত করেছিলেন। 2010 সালে ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদীরা হামলা চালিয়ে 76 জন নিরাপত্তারক্ষীকে মেরে ফেলে। 2019 সালের 1 মে মহারাষ্ট্রের গড় জেলার জঙ্গলে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এই ঘটনায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের 15 জন সহ একজন চালক মারা যান। এমনকি 2008-9 সালে পশ্চিমবঙ্গের লালগড় এলাকাও মাওবাদীরা দখল করে নেয়। ওখানকার এক স্থানীয় সিপিএম কর্মী সালকু সোরেনকে তারা বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে নির্মমভাবে হত্যা করে ফাঁকা মাঠের মধ্যে ফেলে দিয়ে যায়। ঘটনা এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে স্থানীয় লোকেরা তার শেষকৃত্যের জন্য আতঙ্কে এগিয়ে আসেনি। এইরকমই আরও ঘটনা দেখায় মাওবাদীরা ভারতের সংবিধান মানে না, বরং তারা বন্দুকের জোরেই ক্ষমতার পরিবর্তন করতে চায়। মাওবাদী সমস্যাকে মেটানোর জন্য 2005 সালে সবার প্রথম অন্ধ্রপ্রদেশ সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করে। পরে 2009 সালে ইউএপি এর অধীনে ভারত সরকার সিপিএম মাওকে নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু আইনের চোখে মাওবাদী ভাবধারায় বিশ্বাসী হওয়া অন্যায় নয়। অনেক সময় দেখা যায় কেউ যদি মাওবাদী ভাবধারায় বিশ্বাসী হয় তখন তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়। কিন্তু 2011 সালে ডক্টর বিনয় সেনের জামিনের সময় সুপ্রিম কোর্ট বলছে, কেউ যদি মাওবাদী ভাবধারায় বিশ্বাসী হয় কিন্তু সহিংস বা দলবদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত না হয় তাহলে তাকে দোষী সাব্যস্ত করা যাবে না। একই সাথে 2015 সালে কেরালা হাইকোর্টও বলেছিল মাওবাদী ভাবধারায় বিশ্বাসী হওয়া কোনো অন্যায় নয়। অর্থাৎ কেউ যদি মাওবাদী ভাবধারায় বিশ্বাসী হয় শুধুমাত্র সেই প্রেক্ষিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে না। আসলে ভারতের সংবিধান প্রত্যেকটা ব্যক্তিকে তার মত প্রকাশের অধিকার দেয়। কেউ যদি কেবলমাত্র তার রাজনৈতিক মতামত পোষণ করে তাতে কোনো অন্যায় নেই, কিন্তু সেই মতামতের ভিত্তিতে যদি হাতে অস্ত্র তুলে নেয় তখন আইন তাকে শাস্তি দিতেই পারে। আদালত বারবার মনে করিয়ে দেয় ব্যক্তিগত স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সবসময় আইনের আওতায় থেকেই করতে হবে। কিন্তু মাওবাদী আন্দোলনের মূল বক্তব্যই যেখানে সশস্ত্র আন্দোলন, সেখানে আইনের আওতায় থেকে এই আন্দোলন কি করে সম্ভব? মাওবাদীদের অনেকেই সহিংস বা সন্ত্রাসবাদের দৃষ্টিতে দেখলেও গবেষক অনিতা ডুংডুংয়ের একটি গবেষণায় তিনি বলছেন মাওবাদীদের একটি মানবিক দিকও আছে। এরা মূলত গ্রামের দলিত, গরিব এবং প্রান্তিক মানুষদের হয়ে কাজ করে।
যে সমস্ত এলাকায় সরকার তাদের সুবিধা পৌঁছে দিতে ব্যর্থ হয় সেই সমস্ত এলাকায় মাওবাদীরা নিজেদের অর্থে স্কুল বানায়, স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে, এমনকি বন্যা প্রতিরোধেও এগিয়ে আসে। অনেক সময় এমনও দেখা গেছে তারা জন আদালত তৈরি করে সাধারণ মানুষের সমস্যার সমাধান করে। এই কারণে প্রান্তিক মানুষরা অনেক সময় এদের শাসক বিরোধী রক্ষক হিসেবে দেখে। তারাই এই মাওবাদীদের পুলিশের হাত থেকে লুকাতে সাহায্য করে, এমনকি তথ্য অবধি তাদের কাছে পৌঁছে দেয়। তবে বিষয়টা এত সাদা কালো নয়। মাওবাদীরা যে সবসময় নিরাপদ তা কিন্তু নয়। এরা মাঝে মধ্যেই গ্রামের মধ্যে ঢুকে গিয়ে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে হামলা চালায়। অনেক সময় যেসব সাধারণ মানুষরা পুলিশের পক্ষে যায় তাদেরকে হত্যা করে। 2007 সালে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছিল এই মাওবাদীরা স্বাস্থ্যকেন্দ্র এমনকি স্কুল অবধি ধ্বংস করেছে। এছাড়া মাওবাদীরা অনেক সময় বিচারের নামে সাধারণ মানুষকে হত্যা করে, বোমা ফাটায়, এমনকি সরকারি প্রকল্পে অবধি বাধা দেয়। এই সমস্ত কাজের জন্য যে শুধুমাত্র সরকার ক্ষতিগ্রস্ত হয় তা কিন্তু নয়, অনেক সময় সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়। ছত্তিশগড়, ঝাড়খণ্ডের মতন এলাকাগুলি যেখানে হয়তো পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারত, কিন্তু এই মাওবাদীদের সহিংসতার জন্য সেখানে পর্যটন কেন্দ্র গড়ে ওঠে না। অনেক মানুষ এই আন্দোলন থেকে নিজেদেরকে দূরে রাখে, কারণ তারা এই আন্দোলনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে না বা তারা এই আন্দোলনকে ভয় পায়। বিশেষত শহুরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত মানুষ এই আন্দোলনকে সহিংস সন্ত্রাসের দৃষ্টিতে দেখে, কারণ মাওবাদীরা সশস্ত্রভাবে রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চায়। এর ফলে অনেক সময় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। শুরুর দিকে গ্রামের কিছু মানুষ এই আন্দোলনের সমর্থনে থাকলেও পরবর্তীতে যখন তাদের থেকে চাঁদা তোলা বা তাদেরকে হুমকি দেওয়া হয় তখন তারা এই আন্দোলন থেকে সরে আসে। এছাড়াও আরেকটি বড় কারণ হলো মাওবাদীরা মূলত জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকে। এরা মিডিয়ার আলোচনায় খুব একটা আসে না। এর ফলে তারা কি চায় বা কিভাবে কাজ করে তা সাধারণ মানুষ জানেই না। সিপিআই মাওবাদীদের নিজস্ব সশস্ত্র বাহিনী আছে, যার নাম পিপলস লিবারেশন গেরিলা আর্মি। সবচেয়ে বেশি মাওবাদী হামলা বা গেরিলা অভিযান এই সিপিআইয়ের মায়ের নেতৃত্বেই হয়। এছাড়াও কিছু রাজ্যভিত্তিক নকশাল দল বা আদিবাসী সংগঠন আছে, তবে তারা তুলনামূলক ছোট। 2024 সালের শেষ পর্যন্ত ভারতের 9টি রাজ্যের 38টি জেলায় মাওবাদীদের কার্যকলাপ দেখা যায়, বিশেষত ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বিহারে। এর বাইরেও পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশেও কিছু পরিমাণ কার্যক্রম আছে। সবচেয়ে বড় মাওবাদী এলাকা হলো লাল করিডোর নামে পরিচিত ঝাড়খণ্ড, ছত্তিশগড় ও উড়িষ্যার কিছু অঞ্চল, যেখানে জঙ্গলের মধ্যে তারা শিশুদের গোপনে স্কুল চালায়। 2009 সালে মাওবাদী আন্দোলনকে নির্মূলে শেষ করার জন্য ভারত সরকার অপারেশন গ্রিন হ্যান্ড অভিযান চালায়। প্রায় 50,000-এরও বেশি সিআরপিএফ জওয়ানকে রেড করিডোর এরিয়ার মধ্যে নামিয়ে দেওয়া হয়, কিন্তু মাওবাদী আন্দোলনকে তখনই নির্মূলে শেষ করা যায়নি। একই পন্থায় হেঁটে বর্তমান কেন্দ্রীয় সরকারও মাওবাদী আন্দোলনকে শেষ করার জন্য অপারেশন ব্ল্যাক ফরেস্ট বা অপারেশন কাগার অভিযান চালায়। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন 2026-এর 31শে মার্চের মধ্যে এই মাওবাদীদের নির্মূলে শেষ করবেন। এখন দেখার বিষয় এই আন্দোলন ভবিষ্যতে কোন দিকে মন নেয়। मैं सबसे पहले एक बात इस सदन में जिम्मेदारी के साथ बताना चाहता हूं, 21 मार्च 2026 को इस देश से नक्सलवाद समाप्त। মাওবাদী আন্দোলন ভারতের ইতিহাসের এক জটিলতম অধ্যায়। এই আন্দোলনের শিকড়ে জড়িয়ে আছে অন্যায়, বৈষম্য এবং দারিদ্রতা। রাষ্ট্র মনে করে মাওবাদীরা হাতে অস্ত্র তুলে নেয় এবং সাধারণ মানুষকে হত্যা করে, তাই তারা বিপজ্জনক। অপরদিকে মাওবাদীরা মনে করে এই আন্দোলনের কারণেই তারা রাষ্ট্র থেকে অনেক কিছু অধিকার ছিনিয়ে আনতে পেরেছে। নিরপেক্ষভাবে দেখতে গেলে এই আন্দোলনের বিভিন্ন পর্যায়ে যেমন সরকার পক্ষও ভুল করেছে, তেমন এই আন্দোলনকারীরাও ভুল করেছে। তবে এই আন্দোলন থেকে একটা বিষয় পরিষ্কার, শোষিত অবহেলিত মানুষ তাদের অধিকার চায়, তাদের কথা শুনতে হবে। যে সমস্ত মানুষ এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে তাদের অনেকেই খুব দরিদ্র গ্রামবাসী। তারা বঞ্চনার প্রতিবাদ হিসাবে এই পথ বেছে নিয়েছে। এখন সরকারের কাছে প্রশ্ন, কেন স্বাধীনতার এতগুলো বছর পরেও তাদের জীবনের মান উন্নয়ন করা গেল না? কেন তাদের এলাকার এখনও অবধি উন্নয়ন হয়নি? যে সমস্ত এলাকা মাওবাদী অধ্যুষিত সেই সমস্ত এলাকায় এখনও স্কুল বা হাসপাতালের সংখ্যা অনেক কম, এমনকি দারিদ্রতার মাত্রাও অনেক বেশি। তাই সরকারের উচিত এই সমস্ত এলাকাগুলি যাতে কিভাবে উন্নয়ন সাধন হয় সেই দিকে নজর দেওয়া। ইতিহাস আমাদের মনে করায় মাওবাদ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়, তবে বাস্তবে এই আদর্শের নামে অনেক সহিংসতা রয়েছে। একইভাবে রাষ্ট্র তার দমনপীড়ন নীতি চালিয়ে গেছে, যার ফল শেষমেশ সাধারণ মানুষকে ভোগ করতে হয়েছে। এই দ্বন্দ্ব শুধুমাত্র কোনো একটি রাজনৈতিক বিষয় বা কোনো সংবাদ মাধ্যমের শিরোনাম নয়। আমাদের সকলেরই উচিত এর পেছনে লুকিয়ে থাকা সত্যকে জানা এবং প্রশ্ন করা, তবেই আমরা একটা অন্যায়মুক্ত সমাজের দিকে এগিয়ে যাব। এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।